Feel the real fear with us. প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আফনান দ্য হরর ওয়ার্ল্ডের আজকের হরর নাইট এপিসোডের 31তম আয়োজনের সাথে যুক্ত হচ্ছেন বা পরবর্তীতে হবেন, সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় লিসেনার্স, আজকের যেই এপিসোডটি আমরা আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি, এই এপিসোডে যার ঘটনা রয়েছে উনি কিন্তু একজন মাওলানা। উনি দাওরায়ে হাদিস সম্পন্ন করে একটি মসজিদ এবং মাদ্রাসার খেদমতে রয়েছেন। কয়েকদিন আগেই আপনারা পোস্ট করেছিলেন যে আলেম ওলামাদের ঘটনা শুনতে চাই। তো আপনারা আজকে যার ঘটনা শুনবেন উনি একজন মসজিদের ইমাম, একই সাথে মাদ্রাসার শিক্ষক, একজন মাওলানা। আর ওনার বাড়ি কুষ্টিয়া জেলার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার একটি গ্রামে, সঙ্গত কারণে গ্রামের নামটি বলছি না। আর ওনার বাবা এলাকায় খুবই নাম করা একজন ব্যক্তি, উনিও মুফতি। আর উনি বর্তমানে একটি হাই স্কুলের ধর্মীয় শিক্ষক, এখনও শিক্ষকতা করছেন, ভালো আছেন উনি। ওনার বাবার সাথে মরহুম আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহ আলাইহির খুব ভালো সম্পর্ক ছিল। যারা আইনুদ্দিন আল আজাদ সম্পর্কে এখনও জানেন না তাদেরকে একটু বলতে চাই, সেটা হচ্ছে মরহুম আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহ আলাই উনি ছিলেন বাংলাদেশের খ্যাতনামা একজন ইসলামী সঙ্গীত শিল্পী এবং খুব বলিষ্ঠ কণ্ঠে উনি বক্তব্য দিতেন। আমি নিজেও একাধিকবার সরাসরি ওনার বক্তব্য শুনেছি, সেটা শোনার সৌভাগ্য হয়েছিল। ওনার সরাসরি কণ্ঠে ইসলামী গান আমি শুনেছি। রাজবাড়িতে বিভিন্ন সময় উনি এসেছিলেন। কলরব শিল্পী গোষ্ঠী কিন্তু ওনারই প্রতিষ্ঠা করা। 2010 সালের 18 জুন মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় উনি শহীদ হন। আল্লাহ তাআলা ওনাকে শহীদ হিসাবে কবুল করুন। তো আইনুদ্দিন আল আজাদের সাথে এই আমাদের যিনি ঘটনা পাঠিয়েছেন তার নাম হচ্ছে মাকসুদুর রহমান সাদিক। ওনার বাবার খুব ভালো সম্পর্ক ছিল। আইনুদ্দিন আল আজাদও এই সাদিক ভাইকে খুব সম্মান করতেন। তো চলুন চলে যাই আজকের মূল ঘটনায়। তো মূল ঘটনাতে যাবার আগে ছোট্ট একটি অনুরোধ, যেটা সব সময় করি, সেটা হচ্ছে যে আমাদের এই ভিডিওর লাইক বাটনটা প্রেস করে দেবেন, আমাদের এই ভিডিওর লিঙ্কটা আপনারা আপনাদের আইডিতে শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব যদি এখনও করে না থাকেন সাবস্ক্রাইব করে ফেলবেন প্লিজ। এই ভিডিওর ডিসক্রিপশনে আমার আরও একটি ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, আফনাস বি। ডিসক্রিপশনের সবার উপরের দিকে আপনারা এটা খেয়াল করবেন, ইউটিউবের একটা লাল লোগো আছে, সেখানে আফনাস বি আছে, সেখানে গিয়ে প্রেস করলেই আপনারা ওই চ্যানেলে চলে যেতে পারবেন। সেখানে গিয়ে আপনারা অনায়াসে ওই চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারবেন। আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপের লিঙ্কটাও ওই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। সেখানে গিয়েও আপনারা আমাদের পরিবারের সদস্য হয়ে আপনারা আপনাদের মূল্যবান মতামতগুলো আমাদেরকে পোস্ট করে বা কমেন্ট করে জানাতে পারবেন। আর ঘটনা পাঠাতে চাইলে অবশ্যই ইমেল করতে হবে, লিখে বা রেকর্ড করে। ইমেল অ্যাড্রেস হচ্ছে afnanthehorrorworld@gmail.com। স্পেলিংটা হচ্ছে AFNANTHEHORRORWORLD afnanthehorrorworld@gmail.com। তো চলুন মূল ঘটনাতে চলে যাই। ঘটনাটি মূলত এই যে মাকসুদুর রহমান সাদিক ভাই, ওনার নিজের সাথে ঘটা শুরু হওয়ার পরবর্তীতে পরিবারের বেশ কয়েকজন এই সমস্যাতে আক্রান্ত হয়ে যান। তো চলুন মূল ঘটনাতে চলে যাই। ঘটনাটির সময়কাল 2010 সালের আশেপাশের সময়। ওনার বয়স তখন 10-11 হবে। গ্রামের বাচ্চারা যেমন হয় আর কি, বন্ধুদের সাথে নানা রকমের খেলাধুলা, দুষ্টামি করা, স্কুল ফাঁকি দিয়ে আড্ডা দেয়া, ঘুড়ি উড়ানো, এইগুলো ছিল এই সাদিক ভাইয়ের নিত্যদিনের কাজ। ঘটনা যখন থেকে শুরু, প্রতিদিনের মতো ওই দিনও উনি গিয়েছিলেন ওনাদের বাড়ির পাশে কালী নদীর তীরে ঘুড়ি উড়াতে। এই কালী নদী ওনাদের বাসা থেকে 5 মিনিট দূরে অবস্থিত। ওই নদীতে ওই কালী মূর্তি ডুবানো হওয়ার কারণে বা ওখানে কালী পূজা শেষ হওয়ার পর কালীর মূর্তি ডুবানোর কারণে স্থানীয়ভাবে ওই নদীটিকে কালী নদী বলে সম্বোধন করা হয়। সময়টা তখন বিকেল, অনেকেই এসেছে ঘুড়ি উড়াতে, উনিও ঘুড়ি উড়াবেন। হঠাৎ করে আকাশ বাতাস কালো হয়ে শুরু হয় কালবৈশাখী ঝড়। অনেকেই পূর্বেই ঝড়ের আভাস পেয়ে আগে থেকে ঘুড়ি নামিয়ে ফেলেছিল, কিন্তু উনি তখন নামান নাই। এই ঝড়ের কারণে ওনার ঘুড়ির সুতোটা ছিঁড়ে অনেক দূরে চলে যায়, ওই ঘুড়িটা আর কি উড়ে চলে যাচ্ছে। তো উনি আবার ওই ঘুড়ির পেছনে পেছনে দৌড়াতে থাকেন। অনেক দূর পর্যন্ত ছুটেছেন, ততক্ষণে প্রায় সন্ধ্যা হয়ে গেছে। অবশেষে উনি ওনার ঘুড়িটা ধরতে সফলও হন।
খুশিতে আত্মহারা হয়ে যান ঘুড়িটা পেয়ে। কিন্তু ওনার এই খুশিটা খুব বেশিক্ষণ স্থায়ী হলো না। কারণ হচ্ছে উনি ঘুড়িটা ধরার জন্য ছুটতে ছুটতে প্রায় শ্মশানের কাছাকাছি চলে এসেছেন। তো ঘুড়িটা নিয়ে, মানে ওইখানে একটা শ্মশান ছিল, ওইটার কাছাকাছি চলে এসেছেন। তো ঘুড়িটা নিয়ে উনি বাসার দিকে দৌড় দিবেন, কিন্তু ততক্ষণে বৃষ্টি এবং তীব্র বাতাসের জন্য বাধ্য হয়ে মাঠের পাশে থাকা একটা বোরিং ঘর হচ্ছে এই যে বিভিন্ন স্যালো মেশিন বা এই জিনিসগুলো যেখান থেকে চালানো হয়, যে ঘরের মধ্যে ওই মেশিনটা থাকে, তো এগুলোকে বোরিং ঘর বলে আর কি। তো এই বোরিং ঘরে আশ্রয় নিয়েছেন। আর উপায়ন্তর ছিল না আসলে, ওখানে আশেপাশে আশ্রয় নেওয়ার মতো অন্য কোনো জায়গাও ছিল না। তো উনি বোরিং ঘরে গিয়ে এক কোনায় চুপটি করে বসে আছেন। ততক্ষণে কিন্তু অন্ধকার নেমে এসেছে, প্রচন্ড বৃষ্টি হচ্ছে, ঝড়ও হচ্ছে। মনে হচ্ছিল যে বোরিং ঘরের উপরে টিন এখনই এই ঝড় উড়িয়ে নিয়ে যাবে। উনি তো খুব ভয়ে গুটিসুটি হয়ে ওই বোরিং ঘরের এক কোণে ঘাপটি মারি বসে আছেন। হঠাৎ করে উনি খেয়াল করলেন ওনার সামনে, মানে একদম অপোজিট পাশে কোনার দিকে কেউ একজন বসে আছে, কিন্তু অন্ধকারে উনি ঠিক বুঝতে পারছেন না। হঠাৎ বিদ্যুৎ চমকানোর আলোতে হালকাভাবে উনি ওই অবয়বটাকে দেখতে পান। অদ্ভুত বিষয় হলো, উনি ঠিক যেভাবে বোরিং ঘরের মধ্যে গুটিসুটি হয়ে বসে আছেন, ঠিক ওই অবয়বটাও ঠিক ওনার মতোই গুটিসুটি হয়ে বসে আছে। আর উনি ওইটা দেখে এত ভয় পান, অনেক জোর একটা চিৎকার দিয়ে ওইখানে জ্ঞান হারিয়ে ফেলেন। ওনার যখন জ্ঞান ফেরে তখন উনি নিজেকে ওনার বাসায় আবিষ্কার করেন। গায়ে প্রচন্ড জ্বর, সারা শরীরে ব্যথা। পরে ওনার আম্মুর মুখ থেকে শোনেন যে সন্ধ্যার পরেও যখন উনি বাড়িতে ফেরেন নাই, ঝড় বৃষ্টি হচ্ছিল আশেপাশে। তো ঝড় বৃষ্টি একটু কমে গেলে এই সাদিক ভাইয়ের আব্বু আম্মু এই সাদিক ভাইয়ের অন্য বন্ধুদের কাছে গিয়ে খবর নিতে থাকেন যে ও কোথায়, ওদের বাড়িতে এসেছে কিনা। তখন তারা জানায় যে হঠাৎ করে ঘুড়ির সুতা ছিঁড়ে যাওয়ার কারণে ঘুড়ির পিছনে দৌড়াতে দৌড়াতে কোন দিক দিয়ে চলে গেছেন ওনার বন্ধুরা সেটা জানেন না। এর মধ্যে বৃষ্টিও থেমে গেছে, ঝড়ও থেমে গেছে। তখন এই সাদিক ভাইয়ের আব্বু মহল্লার অন্য মুরব্বীদেরকে ডেকেছেন, ইয়াং ছেলেপেলেদেরকে ডেকেছেন, ডেকে এই সাদিক ভাইকে খুঁজতে বের হয়েছেন। তো আশেপাশে খুঁজতে 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 কোথাও পায় না। তো অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর ওই বোরিং ঘরের দরজা বাইরে থেকে খোলা ছিল, এটা দেখে ওর ভিতরে ঢুকেছে। কারণ চিন্তা করছে হয়তো বা এখানে আশ্রয় নিতে পারে, আর তো আশ্রয় নেওয়ার জায়গা আশেপাশে দেখা যাচ্ছে না। তো ওর ভিতরে ঢুকেই, মানে বোরিং ঘরের ভিতরে ঢুকেই এই সাদিক ভাইকে খুঁজে পাওয়া যায় অজ্ঞান অবস্থায়। ওখান থেকে তাকে নিয়ে আসে। ওনারা কিন্তু ঢুকে ওই ভিতরে অন্য কোনো মানুষ বা কোনো অবয়ব দেখেন নাই, যেটা দেখে এই সাদিক ভাই অজ্ঞান হয়ে গিয়েছিলেন। তো সাদিক ভাইয়ের বাবাও কিন্তু সাদিক ভাইয়ের দাদার কাছ থেকে টুকটাক কবিরাজি শিখেছিলেন। সেই মোতাবেক সাদিক ভাইয়ের আব্বু ওনাকে কিছু ঝাড়ফুঁক করে দেন। এর বেশ কিছুদিন পর থেকে এই সাদিক ভাইয়ের মধ্যে সবাই কিছু অদ্ভুত বিষয় লক্ষ্য করে। যেমন উনি নাকি একটু থেকে একটু হলে খুব রেগে যেতেন, আর উনি যখন রেগে যেতেন তখন ওনার দুই চোখ নাকি লাল টকটকে হয়ে যেত, আর অশ্রাব্য ভাষায় সবাইকে গালিগালাজ করতেন, যেটা উনি কখনোই আগে করতেন না। এমন এমন গালিগালাজ করতেন যেগুলো আসলে তার মুখ দিয়ে বের হবে এটাও কেউ বিশ্বাসই করতে চায় না, বা এটা সে জানতেও না, এমন গালিগালাজ। আর উনি অনেক সময় ধরে ঘুমাতেন, আর অস্বাভাবিক রকমের খাবার খেতেন। মানে ওনার বয়সে একটা বাচ্চা এত খাবার খায় না, আর খাবারের স্টাইলটাও ছিল ভিন্ন রকমের, ভয়ঙ্কর রকমের। মনে হচ্ছে উনি গোগ্রাসে গিলছেন আর অনেক খাবার খেয়ে ফেলছেন। তো আর একটা দিন একটা অদ্ভুত ঘটনা শুরু হয়ে যায়। সেটা হচ্ছে ওই দিন আবার এই সাদিক ভাইয়ের আব্বু বাসায় ছিলেন না। এই সাদিক ভাই নাকি হঠাৎ করে ওনার বাড়ির সব কিছু ভাঙচুর শুরু করেছেন। তো সাদিক ভাইয়ের আম্মু তো অনেক চেষ্টা করে ওনাকে থামাতে পারছেন না, বাধ্য হয়ে পাশের বাসা থেকে কিছু মানুষ ডেকে নিয়ে আসেন। কয়েকজন মিলেও সাদিক ভাইকে ধরে রাখতে পারছিল না। ওনার গায়ে নাকি প্রচন্ড শক্তি ভর করেছিল, আর সবাইকে অশ্রাব্য ভাষায় উনি গালিগালাজ করছিলেন। তো তারা কোনো মতে সাদিক ভাইকে জোর করে নিয়ে ওনাদের গ্রামেরই জোড়া তাল গাছের নিচে একটা কবিরাজ থাকতো, ওই কবিরাজের কাছে যায়। তো ওই সময় তো সাদিক ভাই আব্বু বাসায় ছিলেন না, তো এই কারণে কবিরাজের কাছে নিয়ে গিয়েছিলেন। তো কবিরাজ ওনার নাকে হলুদ আর মরিচ পোড়া দেওয়ার পর উনি নাকি আস্তে আস্তে নিস্তেজ হয়ে যান। এরপর কবিরাজ ওনাকে পরীক্ষা নিরীক্ষা করার পর বললেন যে সাদিক ভাইকে নাকি একটা পিশাচ জিন ভর করেছে, আর এই পিশাচ জিনটা তখনই তার উপর সওয়ার হয় যখন উনি রেগে যান। রেগে গেলেই ওই পিশাচ জিনটা তার উপর আসর করতে পারে, আর তখনই তার আচার আচরণের পরিবর্তন হয়ে যায়।
কবিরাজ পরামর্শ দেন যে সাদিক ভাইকে যেন রাগানো না হয়। তো ওই দিন সাদিক ভাইয়ের আম্মু কবিরাজকে বলেন যে এই জিনটাকে একবারে তাড়িয়ে দেন না। তখন কবিরাজ বলেন যে আমি তো আসলে জিন তাড়ানোর কবিরাজ না, আমি গাছটা দিয়ে ওষুধ তৈরি করে থাকি, আর জিন বিষয়ে সামান্য কিছু তদবির জানি। এই বিদ্যা দিয়ে কোনো জিনকে একবারে তাড়ানো যায় না, এই কিছু সময়ের জন্য তাড়ানো যায়, আমার বিদ্যা এই পর্যন্তই। আর এতক্ষণে এই সাদিক ভাইকে জিনে আসর করার খবর ওনাদের মহল্লায় ছড়িয়ে পড়েছে। সবাই জেনে গেছে সাদিক ভাইকে জিনে আসর করেছে। এখন জিনে আসর তো শুধু ওই সময় করে যখন উনি রেগে যান। তো পরিবারকে তো ওই কবিরাজ বলে দিয়েছে তাকে যেন রাগানো না হয়। তো একদিন কি হয়েছে, এই সাদিক ভাই ওই পাশে কালী নদীতে গোসল করতে গিয়েছেন। আর ওই সময় সাদিক ভাইয়ের বন্ধুরা তাকে খেপাচ্ছে, এই তোর নাকি জিনে ধরছে, তুই জিনে ধরা এইগুলো বলে তাকে খেপাচ্ছে। তো বারবার এই টাইপের শব্দ ওনার কানে আসার পর একটা মানুষ রেগে যাবে, এটাই তো স্বাভাবিক। উনিও তো 10-11 বছর বয়স, বাচ্চা মানুষ, উনিও রেগে গেছেন। হঠাৎ করে ওনার মনে হলো যে উনি আর দুনিয়াতে নাই বলতে ওনার কোনো সেন্স নাই। এরপরে কি হয়েছে উনি জানেন না। পরে যখন ওনার জ্ঞান ফেরেন তখন উনি দেখতে পান যে ওনার বাড়ির সামনের বাগানে একটা পাটির উপরে উনি শুয়ে আছেন। আশেপাশে অনেক মানুষ জড়ো হয়েছিল, ওনার সেই বন্ধুরাও যারা তাকে খেপাচ্ছিল তারাও সেখানে ছিল। এরপর উনি জানতে পারেন যে ওই বন্ধুরা যখন তাকে খেপাচ্ছিল, হঠাৎ করে ওই নদীর ঘাটে থাকা কাপড় চোপড় কাঁচার একটা শান বা একটা বড় পাথর থাকে, ওই পাথরটা উনি 2 হাতে উঁচু করে ওনার বন্ধুদের দিকে তেড়ে যান। এই ঘটনা দেখে উপস্থিত সবাই তো হতভম্ব হয়ে যায়, যে যেদিকে পেরেছে সে সেদিকে দৌড়াতে থাকে, পালাতে থাকে। কারণ কাপড় কাচার ওই শান বা ওই পাথরটা উঁচু করতে কমপক্ষে 6 জন খুবই শক্তিশালী মানুষ দরকার, দুর্বল মানুষ না, একদম শক্তিশালী সুঠাম দেহি। আর সেটা উনি একাই 2 হাতে উঁচু করে, মনে হচ্ছে এটা একটা হালকা কোনো জিনিস, একটা ফুটবলের যেরকম ওজন ওই রকম হবে, উনি ওইটা ওইভাবে উঁচু করে ওদেরকে মারার জন্য তাদের পিছনে ধাওয়া করেছেন। তো একটা পর্যায়ে উনি নাকি ওই পাথরটা দূরে ছুঁড়ে ফেলে দিয়ে অজ্ঞান হয়ে যান। এরপর ওনার বন্ধুরাই তাকে আবার ধরাধরি করে বাড়িতে নিয়ে আসেন। বাড়িতে নিয়ে আসার পর ওই বাগানের দিকে নিয়ে যাওয়া হয়, একটা পাটি বিছায়, কারণ গরম ছিল তো ওই সময়। ওই বাগানে নিয়ে যাওয়ার পর অনেক লোকজন ওখানে আসে আর কি। তো এই ঘটনার পর থেকে এই সাদিক ভাইকে সবাই এড়িয়ে চলতো, না জানি কখন কার উপর উনি মারমুখী হয়ে তেড়ে যান। এবং এটা হওয়াটাই স্বাভাবিক, লোকজন এটা মনে করবে এটাই তো স্বাভাবিক, তাই না? এরকম একটা ঘটনা ঘটার পর, কারণ উপস্থিত অনেকেই এই ঘটনাটা দেখেছিলেন। তো এই ঘটনার বেশ কয়েকদিন পর, কয়েক গ্রাম পরে এক বড় কবিরাজের খোঁজ পাওয়া যায়। ওই কবিরাজ ছিল এই সাদিক ভাইয়ের মামার বন্ধু। তো সেই কবিরাজ মামা ওনাদের বাসায় এসেছেন। সবকিছু শুনে কবিরাজ মামা ওনাকে নিয়ে একটা ফাঁকা ঘরে গিয়ে রুকিয়া করতে থাকেন। তো এরপরে কি হয়েছে এটা আবার সাদিক ভাই জানেন না। পরের ঘটনা ওনার আম্মুর মুখ থেকে শুনেছেন যে সেই কবিরাজ মামা ওই জিনটাকে ওনার শরীরে হাজির করিয়ে জিজ্ঞাসাবাদ করেন যে সে কেনই বা তার উপর ভর করেছে। তখন নাকি সে জিনটা বলেছিল যে ওই দিন ঝড়ের রাত্রে এই সাদিক ভাই যে বোরিং ঘরে আশ্রয় নিয়েছিলেন, ওইটার পাশে একটা তুলা গাছ ছিল, ওই গাছটিতেই ওই জিন থাকতো। তো ওই জিনটা পচা জিনিস খেতে বেশি পছন্দ করে, ওই বোরিং ঘরের ভিতরে কোনো একটা পচা জিনিস ছিল, এটা খেতে এসেছিল। আর তখন এই সাদিক ভাইও ওখানে এসেছিলেন। মূলত এরপর থেকেই এই সাদিক ভাইয়ের উপর সে সওয়ার হয়েছে। আর সবসময় তো সওয়ার হয় না, সে যখন রেগে যায় তখন নাকি সে সওয়ার হতে পারে, অন্যান্য সময় খুব একটা সওয়ার হতে পারে না। অন্যান্য সময় দূর থেকে তার উপর নিয়ন্ত্রণ করে, বিশেষ করে খাবারের সময় সে এই সাদিক ভাইকে নিয়ন্ত্রণ করে প্রচুর পরিমাণে খাবার খায় এবং অধিকাংশ খাবারই তার পেটে চলে যায়। তো ওই কবিরাজ মামা জিনকে চলে যেতে বললে জিন অনেক কিছু দাবি করে বসে, মাছ, মিষ্টি, খাসি ইত্যাদি ইত্যাদি, এগুলো দাবি করে বসে। তো এসব শুনে ওই কবিরাজ মামা চিন্তা করলেন এগুলো যদি এখন দেয়া হয় আবার হয়তো এগুলো পাওয়ার আশায় ও আবার এসে ক্ষতি করতে পারে, এই জন্য ওকে দ্বিতীয়বার সুযোগ দেওয়া যাবে না। কবিরাজ মামা কি করেছে, একটা কাচের বোতলে জিনটাকে বন্দি করে ওনাদেরই বাড়ির উঠোনের একটা জায়গায় অনেক গর্ত করে পুঁতে দিয়েছেন, আর ওই বাড়িটাও বন্ধ করে দিয়েছেন। কবিরাজ মামা বলেন যে ওই জিনটা নাকি খুব বেশি শক্তিশালী ছিল না, তাই ওই জিনটাকে ধরাশায়ী করতে খুব বেশি সময় লাগেনি। ওই জিনটা ছিল দুর্বল, শুধু এই পচা জিনিস খায়, এই আর কি, ওই গাছে থাকে, এই তার ক্ষমতা।
যাই হোক, আল্লাহর রহমতে কবিরাজ মামার ওসিলায় ওই সমস্যা থেকে এই সাদিক ভাই মুক্ত হতে পেরেছিলেন। প্রিয় লিসেনার্স, কি মনে হয় ঘটনা কি এখানেই শেষ? না, ঘটনা কেবল শুরু। আপনাদের মনে হতে পারে সাদিক ভাইয়ের বাবা, উনি তো একজন মুফতি, তো উনিও তো তার বাবার কাছ থেকে মানে সাদিক ভাইয়ের দাদার কাছ থেকে কিছু জিনিস শিখেছিলেন, উনি কেন ট্রিটমেন্ট করলেন না? এই প্রশ্নটা মনে হওয়াটাই স্বাভাবিক। আমারও মনে হয়েছিল। আমি সাদিক ভাইয়ের সাথে যখন ফোনে কথা বলেছি তখন সাদিক ভাই জানালেন, যেটা উনি ঘটনাতে লেখেন নাই, সেটা হচ্ছে যে সাদিক ভাইয়ের বড় ভাইকে জিনেরা পানিতে ডুবিয়ে মেরেছিল। অপরাধ হচ্ছে সাদিক ভাইয়ের বাবা, উনি জিনের ট্রিটমেন্ট করেছিলেন, জিন ছাড়িয়েছিলেন। এই অপরাধে তার সন্তানকে মানে সাদিক ভাইয়ের বড় ভাইকে ডুবিয়ে মারা হয় পানিতে। এরপর অনেকেই পরামর্শ দিয়েছিলেন যে উনি যেন আর কোনো ধরনের জিনের ট্রিটমেন্ট না করেন। এই কারণে সাদিক ভাইয়ের বাবা কিন্তু সাদিক ভাইয়ের ট্রিটমেন্ট করতে পারেননি, এবং এখন যেই ব্যাপারগুলো সামনে আসবে এই ব্যাপারগুলোতেও সাদিক ভাইয়ের বাবা আসলে কিছুই করতে পারেননি, কারণ উনি পরিস্থিতির কারণে অক্ষম ছিলেন। তো চলুন চলে যাই এরপরে কি হয়েছিল। তো এই ঘটনা আপাতত মনে হচ্ছে শেষ, কিন্তু না। এই ঘটনার পরে প্রায় 1.5 থেকে 2 বছর পার হয়ে যায়। এরপরে শুরু হয় নতুন এক সমস্যা। এতক্ষণ পর্যন্ত সবকিছু ঠিকঠাকই ছিল। তো ঘটনার সূত্রপাত যেখান থেকে, সেটা হচ্ছে এই সাদিক ভাইয়ের আম্মু কিন্তু খুব পরহেজগার একজন মানুষ। নামাজ, রোজা, তারপরে কোরআন তেলাওয়াত, শুধু এগুলো যে নিজে করেন তা না, অন্যান্য মহিলাদেরকে, বাচ্চা মেয়েদেরকেও উনি কিন্তু এগুলো শিক্ষা দিতে থাকেন, এবং এখনও উনি এটা দেন। বাচ্চাদেরকে বা অন্যান্য মহিলাদেরকে আরবি শিক্ষা উনি দিতে থাকেন। তো সময়টা 2012 সাল কি 12 সালের পরপর বা 13 সালের শুরু এরকম হতে পারে আর কি। তো এই সাদিক ভাইয়ের আম্মুর কাছে প্রায় 15 থেকে 20 জন মেয়ে আরবি শিক্ষা নেওয়ার জন্য আসতো। সবাইকে একই সাথে পড়াতেন, তো একই সাথে আগাতেন। তো এই মেয়েগুলো কোরআন শরীফ মানে শুরু করার জন্য বেসিক যেই ব্যাপারগুলো ওগুলো শেষ করেছে, এরপরে কোরআন শরীফ ধরবে। তখন এই সাদিক ভাইয়ের আম্মু চিন্তা করলেন যে কয়েকদিন পর তো কয়েকজন আত্মীয় স্বজন আমাদের বাড়িতে বেড়াতে আসার কথা, আর এই বাচ্চারাও কোরআন শরীফ ধরবে, একটা কাজ করি, বাসায় একটু খাওয়া দাওয়ার আয়োজন করি। তো যেভাবে সেই কাজ, ওই একটা নির্দিষ্ট দিনে ওই ছাত্রীদেরকে উনি কোরআন শরীফ ধরাবেন, মানে শুরু করবেন, ওই দিনটা ফিক্সড করা হলো। ওই দিন বাড়িতে কিছু গেস্টও এসেছিলেন, তো সব কিছু মিলে একটা খাওয়া দাওয়ার আয়োজন করা হয়। তো ব্যাপারটা ছিল সন্ধ্যার পরে, মানে সন্ধ্যার পরে এই খাওয়া দাওয়াটা হবে আর কি। আর ওই মেয়েরা তো একদম আশেপাশের বাসা, যেতে তো আর অসুবিধা হবে না। তো বিকাল থেকে রান্না বাড়া শুরু হয়েছে। মোটামুটি মাগরিবের বেশ খানিকক্ষণ পরে খাওয়া দাওয়া হয়েছে। তো এখন ব্যাপারটা হয়েছে কি, যে এই যে মাংস রান্না করা হয়েছিল, মাংসের যে হাড়গুলো যেগুলো ছিল, এটা সাদিক ভাইয়ের আম্মা ভুল করে ওনাদের বাসার পেছনে একটা ডোবা ছিল, যেটাকে স্থানীয় ভাষা অনেকে মাইটেল বলে। তো ওই ডোবাতে এই হাড়গুলো উনি ফেলে দেন, যেখানে পানি জমা ছিল। তো ওইটা উনি পানিতে ফেলে দিয়েছিলেন। এইটাই ছিল বড় একটা ভুল। তো মাগরিবের পর খাওয়া দাওয়া তো হয়েছে, এরপরে সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে, এরপর বিভিন্ন ধরনের কথাবার্তা হচ্ছে। তখন এই সাদিক ভাইয়ের নানি বলে ওঠে যে ওই হাড়গুলো কোথায় ফেলছিস? তখন সাদিক ভাইয়ের মা বলে ওঠে যে ওটা তো ওই যে মাটিলে ফেলে দিছি, মানে ডোবায় ফেলে দিছি। তখন সাদিক ভাইয়ের নানি বলে ওঠেন, কাজটা তো ভালো হয় নাই রে, হাড় তো জিনেদের খাবার, এগুলো এভাবে নোংরা পানিতে ফেলতে হয় না, বা পানিতেও ফেলতে হয় না, এগুলো একটা নির্দিষ্ট স্থানে রাখতে হয়, এটা হাদিসেও আছে। তখন সাদিক ভাইয়ের মা বলেন যে আসলেই তো, আমি তো আসলে ওই সময় ব্যাপারটা মনে ছিল না, কি মনে করে কি করে ফেললাম, আসলে তো ব্যাপারটা ভুল হয়ে গেল। তো যাই হোক, ব্যাপারটা ও পর্যন্তই থেকে যায়। কিন্তু ওই রাত্রেই ঘটে যায় একটি ভয়ঙ্কর ঘটনা। ওই দিন তো বাড়িতে বেশ কিছু অতিথি এসেছিলেন, এই যেমন সাদিক ভাইয়ের নানি, খালা, ওনারা এসেছিলেন। এই জন্যই তো আয়োজনটা ওইভাবে সময় মেনটেন করে করা হয়েছিল আর কি। তো সাদিক ভাইয়ের আম্মু যে ঘরে ঘুমিয়েছিলেন, সেই ঘরে সাদিক ভাইয়ের নানি, ওনার 2 খালা সহ আরও কয়েকজন মহিলা ঘুমিয়েছিলেন। রাত আনুমানিক প্রায় 11টার দিকে হঠাৎ করে বাড়ির ছাদের উপরে ধূপ করে শব্দ হয়। এরপর এই শব্দটা বাড়তে থাকে, ধূপধাপ ধূপধাপ শব্দ হতেই থাকে। এই শব্দে বাড়ির সকলের ঘুম ভেঙে যায়। আর সাদিক ভাইয়ের আম্মুর রুমে থাকা সবাই তো মানে চমকে উঠে বসে, হুড়মুড় করে উঠে বসে। সাদিক ভাইয়ের নানি তো
জোরে জোরে দোয়া দরুদ পড়তে শুরু করে দেয়। এরপরে রুমের লাইটটা জ্বালানো হয়, হঠাৎ করে রুমের লাইটও বন্ধ হয়ে যায়। আবার কিছুক্ষণ পরে লাইট একাই জ্বলে ওঠে। লাইট জ্বলছে নিভছে, জ্বলছে নিভছে। ঘরের সবাই তো আতঙ্কিত হয়ে গুটিসুটি হয়ে বসে আছে। হঠাৎ করে সবাই একটা ধোঁয়ার কুণ্ডলি দেখতে পায়। এই কুণ্ডলিটা ওই ঘরে যে ফ্যানটা ছিল, ফ্যানের চারপাশে ঘুরতে থাকে। এরপর সেই ধোঁয়া থেকে এমন এক আলোক রশ্মি বের হয় যেটায় সবার চোখ একদম ধাঁধিয়ে যায়। সবাই চোখ বন্ধ করে ফেলে। মনে হচ্ছে প্রচন্ড আলোক এক রশ্মি তাদের সকলের চোখটা অন্ধ করে দিয়েছে, এমন একটা অবস্থা। অনেক সময় চোখের উপর খুব বেশি আলোক ছটা পড়লে আমরা চোখ বন্ধ করে ফেলি না, ঠিক ওই রকমটা হয়। তো সবাই চোখ বন্ধ করে ফেলে। এর কয়েক সেকেন্ড পর চোখ খোলার পর আর কিছুই দেখতে পায় না, সবকিছুই স্বাভাবিক। লাইটও জ্বলছে, ফ্যানও চলছে, সবকিছু স্বাভাবিকভাবে, কিন্তু ঘরে ওই ধোঁয়াও নাই, আলোও নাই। মূলত এরপর থেকেই সাদিক ভাইয়ের আম্মুর সাথে কিছু অস্বাভাবিক ঘটনা ঘটতে শুরু করে। উনি মাঝে মাঝেই ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখতেন। স্বপ্নে দেখতেন কিছু অবয়ব ওনার আম্মুকে বলছে, কাজটা তুই ঠিক করিস নাই রে, এর ফল তোকে ভোগ করতেই হবে। প্রায়ই সাদিক ভাইয়ের আম্মু ঘুমের মাঝে চিৎকার করে বলতেন, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। বেশ অনেক দিন যাবত এই সমস্যা চলছে চলছে। কয়েকদিন অন্তর অন্তর উনি প্রতিনিয়তই একই ধরনের স্বপ্ন দেখতে থাকেন। সাদিক ভাইয়ের আম্মুর খাওয়া দাওয়া একরকম বন্ধই হয়ে যায়। আস্তে আস্তে উনি অসুস্থ হয়ে পড়তে থাকেন। এরপর সেই কবিরাজ মামার খোঁজ করা হয়। বছর দেড় দুয়েক আগে যিনি এই সাদিক ভাইয়ের সমস্যাটার সমাধান আল্লাহর রহমতে করতে পেরেছিলেন। কিন্তু ওই কবিরাজের খোঁজ নিয়ে দেখা যায় যে উনি পরিবার সহ দেশের বাইরে চলে গিয়েছেন। ভিসা একটা পেয়েছিলেন একটা দেশের, একদম পরিবার সহ সেই দেশে চলে গিয়েছেন। এটা শুনে তো সাদিক ভাইয়ের পরিবারের সবাই খুব হতাশ হয়ে যান যে এখন কার কাছে যাব, কি করব। এর পরবর্তীতে ওই যে কবিরাজ ওনাকে ওই সময় ফোনে কল করা হয় আর কি, ওনার নাম্বারটা নেওয়া হয় বিদেশের নাম্বারে, হয়তো বা মেসেঞ্জার বা অন্য কোনোভাবে কল করা হয়েছিল। তো এরপর ওই ফোন কলে সাদিক ভাইয়ের আম্মুকে কিছু রুকিয়া, কিছু নিয়ম বলে দেন এবং কিছু আমল করার পরামর্শ দেন। আর এই সময়ের মধ্যে যত দ্রুত সম্ভব কোনো ভালো কবিরাজের খোঁজ করতে বলেন, যেহেতু উনি এখন কাছে নাই, চাইলেও অনেক কিছু করতে পারবে না। তো ওই কবিরাজ মামার পরামর্শ অনুযায়ী সাদিক ভাইয়ের আম্মু কাজ করতে থাকেন। আস্তে আস্তে উনি সুস্থ হতে থাকেন। এরপরে মোটামুটি 3 সপ্তাহের মতো উনি সুস্থ ছিলেন। সবাই ধরে নিয়েছিল যে আল্লাহর রহমতে উনি ভালো হয়ে গেছেন, আর কোনো সমস্যা হবে না। কিন্তু সাদিক ভাইয়ের আম্মুর এই সুস্থতা খুব বেশি দিন স্থায়ী হয়নি। 2 সপ্তাহ না যেতেই শুরু হয় নতুন এক তাণ্ডব। ওনার আম্মু রাতে আগের থেকে ভিন্ন ধরনের কিছু স্বপ্ন দেখতেন, যা কিছুটা এমন ছিল যে কিছু অবয়ব সাদিক ভাইয়ের আম্মুকে টেনে হিচড়ে কোথায় যেন নিয়ে যাচ্ছে। হঠাৎ করে নতুন আরো 2টা অবয়বের আগমন ঘটে। আগে যে অবয়ব এরা 2টা থেকে আরো বেশি ছিল, কিন্তু নতুন করে আরো 2টা অবয়বের আগমন ঘটেছে। এই অবয়ব 2টা এসে আগের অবয়বগুলোকে বলতে থাকে, এই বেটারা, একে কোথায় নিয়ে যাস? এটা আমাদের শিকার, একে আমাদের কাছে হস্তান্তর কর। কিন্তু আগের অবয়বগুলো বলতে থাকে, তোদের শিকার মানে? এ আমাদের শিকার, তোদের কাছে দেব না। তার মানে হচ্ছে আগের অবয়বগুলো ওই 2টা অবয়বের প্রস্তাবে দ্বিমত পোষণ করে। এক পর্যায়ে কি হয়, এই 2 গ্রুপের মধ্যে তর্ক শুরু হয়, অবশেষে মারামারিতে রূপ নেয়। সাদিক ভাইয়ের আম্মু কিন্তু স্বপ্নের মধ্যে এগুলো দেখছেন, আর স্বপ্নের মধ্যে চিৎকার করে ওঠেন। ওই চিৎকারটা উনি ঘুমের ঘরে আবার পাশের মানুষের শুনতে পায় যে উনি কোনো একটা দুঃস্বপ্ন দেখে চিৎকার চেঁচামেচি করছেন। তো এইটা কয়েকদিন অন্তর অন্তর উনি দেখতে থাকেন। এরপর থেকে ওনার আম্মুর সাথে শুধু যে রাতের বেলা স্বপ্নের মধ্যে এই ব্যাপারটা হবে তা না, এখন দিনের বেলাতেও কিছু সমস্যা দেখা দেয়। সাদিক ভাইয়ের আম্মু দিনের বেলা অধিকাংশ সময় নাকি সাপের বাচ্চা দেখতে পেতেন। সবসময় না, তবে অধিকাংশ সময়। ওনার আম্মু যখন এটা দেখতেন, সাপ সাপ বলে চিৎকার করতেন। ওনারা সবাই, মানে সাদিক ভাই সহ পরিবারের অন্য সদস্যরা তাদের কাছে ছুটে যেতেন। কিন্তু সারা ঘর তন্ন তন্ন করে খুঁজে কোথাও ওনারা সাপ দেখতে পেতেন না। সাদিক ভাইয়ের আম্মু বলতেন, এই সাপগুলো নাকি উড়ে উড়ে বেড়ায়। সাদিক ভাইয়ের আম্মু যেখানে যেতেন সেখানে নাকি অজস্র সাপের বাচ্চা দেখতে পেতেন, যেগুলো উড়ে উড়ে ওনার চারপাশ দিয়ে ঘোরাফেরা করছে।
খেতে গেলে, ঘুমাতে গেলে, বসতে গেলে, যেখানেই যাওয়া যায় সেখানেই উনি নাকি এই উড়ন্ত সাপগুলো দেখতে পেতেন। অধিকাংশ সাপের বাচ্চা ছিল আর কি, আর তখনই উনি সাপ সাপ বলে চিৎকার করতেন, কিন্তু পরিবারের কেউই এই সাপগুলো দেখতে পেতেন না। প্রিয় লিসেনার্স, একবার ভাবুন, একটা মানুষ যেখানেই যায় সেখানেই শত শত সাপ দেখতে পায়, তাও আবার উড়ে বেড়াচ্ছে। কতটা ভয়াবহ একটা অবস্থা। দিনের বেলাতেও উনি এই জিনিসগুলো দেখছেন। একদিন কি হয়, সাদিক ভাইয়ের আম্মু সবার সাথে বসে বসে গল্প করছে, ওই সময় সাদিক ভাইও ওইখানে বসা ছিলেন। হঠাৎ করে ওনার আম্মু চিৎকার করে বলে ওঠেন, এই একটা সাপ আমার হাতের এখানে কামড় দিছে রে। তখন উপস্থিত সবাই, সাদিক ভাইও, ওনারা খেয়াল করেন যে যেই জায়গাটা ওনার আম্মু দেখাচ্ছে সেখানে লাল হয়ে ফুলে গিয়েছে, তবে সাপে কামড় দিলে সাপের দাঁতের যে চিহ্নটা দেখা যায়, দুটো দাঁতের চিহ্ন দেখা যায়, ওইটা নাই, কিন্তু ওখানে কামড়ের একটা চিহ্ন দেখা যায়, যে কিছু একটা কামড় দিয়েছে, লাল হয়ে আছে, ফুলে গিয়েছে। এই কামড় খাওয়ার পর সাদিক ভাইয়ের আম্মু তো ব্যথায় যন্ত্রণায় চিৎকার করতেন, কান্নাকাটি করতেন। এইভাবে দিনের পর দিন সাদিক ভাইয়ের আম্মুর উপর এমন নির্যাতন চলতেই থাকে। এক পর্যায়ে সাদিক ভাইয়ের আম্মু মানসিক ভারসাম্য হারাতে থাকেন এবং পাগলের মতো আচরণ করা শুরু করেন। এর মধ্যে কিন্তু অনেক কবিরাজও দেখানো হয়েছে, অনেক মানসিক রোগের ডাক্তারও দেখানো হয়েছে, কিন্তু কেউ কোনো সমাধান করতে পারেনি। ওনার আম্মুর এই অবস্থা হওয়ার পর সাদিক ভাইয়ের আম্মুকে সাদিক ভাইয়ের নানিদের বাসায় নিয়ে আসা হয়। তো এখন এর পরে কি হলো চলুন শুনি। ওনার আম্মু মানসিক ভারসাম্য হারানোর পর থেকে ওই সাপগুলোকে নাকি আর দেখতে পেতেন না, তবে ঘটনা অন্য দিকে মোড় নেয়। এইবারের ঘটনাটা খুবই রহস্যময় এবং ভয়ানক। সেটা হচ্ছে, ওনার আম্মুর সাথে যা যা ঘটতো সাদিক ভাইয়ের সাথে ঠিক তাই তাই ঘটতো। যেমন ওনার আম্মু সবার সাথে হাসি মুখে কথা বলছেন, কথা বলতে বলতে হঠাৎ করে ওনার আম্মুর খিঁচুনি উঠে যেত, মানে মৃগী রোগ হলে যেরকম হয় আর কি। একই সময় সাদিক ভাইয়েরও শরীরে খিঁচুনি শুরু হয়ে যেত। ওনার আম্মুরও যখন খিঁচুনি শুরু হতো, ওনারই ঠিক তখনই আপনা আপনি খিঁচুনি শুরু হয়ে যেত, যেটা কিন্তু আগে ছিল না। ওনার নানিদের বাড়ি থেকে 4 থেকে 5 মিনিট দূরে একটা বাগান রয়েছে। তো সাদিক ভাইয়ের খালামণি ওনাকে বাগানে নিয়ে গিয়ে খাইয়ে দিচ্ছে, মানে খাবার খাইয়ে দিচ্ছে। ওই নাকি হঠাৎ অজ্ঞান হয়ে যান, মানে সাদিক ভাই অজ্ঞান হয়ে যান। খবর নিয়ে দেখা যায় ওই সময় ওনার আম্মুও বাড়িতে অজ্ঞান হয়ে গেছেন। উনি ওনার আম্মুর থেকে কাছে থাকেন বা দূরে থাকেন, ওনার আম্মুর যে সমস্যা হতো ওনারও ঠিক তাই হওয়া শুরু হলো। এক পর্যায়ে সাদিক ভাই উনি নিজেও মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন, পাগলের মতো আচরণ করতেন, অশ্রাব্য ভাষায় গালিগালাজ এগুলো করতেন, মানুষকে কামড়ে দিতেন। রাস্তা দিয়ে কোনো মানুষ যাচ্ছে, দৌড়ে গিয়ে তাকে কামড় দিয়ে ফেলেছেন। এইরকম কিন্তু চলছিল। ওই সময় কিন্তু ওনার সেন্স ওরকম ছিল না, যেটা পরবর্তীতে মানুষজনের কাছে উনি শুনেছিলেন, আত্মীয় স্বজনদের কাছে শুনেছিলেন আর কি। তো যাই হোক, অনেক খোঁজাখুঁজি চলছে কোথায় ভালো একজন কবিরাজ পাওয়া যায়। এরপর খোকসাতে ভালো একজন কবিরাজের খোঁজ পাওয়া যায়। সাদিক ভাইয়ের নানা বাড়ির পরিবার থেকে সাদিক ভাইকে এবং সাদিক ভাইয়ের আম্মুকে ওখানে নিয়ে যান। তো অনেক মানুষ এসেছিল তাদের বিভিন্ন সমস্যা নিয়ে। তো ওনাদের সিরিয়াল আসতে আসতে প্রায় বিকাল হয়ে যায়। তখন সাদিক ভাইয়ের নানু কবিরাজকে সব কথা খুলে বলেন। কবিরাজ নানুর কাছ থেকে একদিন সময় চেয়ে নেন। ওই দিন ওনারা খোকসাতে এক আত্মীয়ের বাসায় অবস্থান করছেন। ওই রাত্রে তেমন কোনো সমস্যা হয় নাই। পরের দিন যথাসময় সকাল সকাল কবিরাজের কাছে গেলে কবিরাজ যা বললেন সেটা ছিল ওনাদের জন্য একদম মানে মাথায় বিনা মেঘে বজ্রপাতের মতো অবস্থা। এমন এমন কিছু তথ্য কবিরাজ জানান। কবিরাজ অনেক তদবির করে তার কিছু অনুগত জিনদের মাধ্যমে খবর নিয়ে যা জানতে পারেন সেটা হচ্ছে যে সাদিক ভাইয়ের আম্মু যেদিন ওই হাড়গুলো পানিতে ফেলেছিল, ওই দিন আশেপাশে থাকা কিছু জিন ওরা উৎসব করেছিল। উৎসব এইটা যে আজকে এই হাড়গুলো আশেপাশে ফেলা হবে, এই জিনিসগুলো আমরা খাবো, কারণ হাড় জিনেদের খাবার। এই জন্য ওরা বাসার আশেপাশে ঘুরঘুর করছিল কখন বাইরে ফেলা হবে। এমনিতে সবসময় কিন্তু একটা শুকনো জায়গায় ফেলা হয়, কিন্তু ওই দিন সাদিক ভাইয়ের আম্মু শুকনো জায়গায় না ফেলে উনি এই হাড়গুলো ফেলেছিলেন পানিতে, যার ফলশ্রুতিতে ওদের দীর্ঘ সময় ধরে যে একটা ক্ষুধা নিবারণ করার যে একটা আকাঙ্ক্ষা ছিল সেটা ভণ্ডুল হয়ে যায়। আর এই কারণে ওরা সাদিক ভাইয়ের আম্মুর উপরে ক্ষুব্ধ হয়ে ওনার আম্মুকে নানাভাবে ক্ষতি করার চেষ্টা করতে থাকে। কিন্তু ওনাদের বাড়ি বন্ধ থাকাতে ওনার আম্মু প্রথমত বন্ধ থাকতো, আর ওনার আম্মু নিয়মিত আমল করতো, পরহেজগার একজন মহিলা ছিলেন, এই জন্য খুব বেশি ক্ষতি করতে পারছিল না। তো
তো এর ভিতরে ঘটে আর একটা ঘটনা, সেটা হলো শত্রুতাবশত ওনাদেরই আত্মীয়ের মধ্যে কিছু মানুষ এই সাদিক ভাইয়ের আম্মুর উপরে ব্ল্যাক ম্যাজিক করে 2টা ভয়ঙ্কর জিন চালান করে দেয়। এক কথায় তাদের উপর কালো জাদু করা হয়। এই জাদুর ধরনটা এমন ছিল যে চালান করা জিনগুলো সাদিক ভাইয়ের আম্মুর মস্তিষ্কের যে কোষগুলো রয়েছে এই কোষগুলোতে থাকা পানিগুলো শুষে খেয়ে ফেলবে। আর এগুলো যদি করা হয় তাহলে আস্তে আস্তে সাদিক ভাইয়ের আম্মু বদ্ধ উন্মাদ হয়ে যাবে। কিন্তু সাদিক ভাইয়ের আম্মু 5 ওয়াক্ত নামাজ কালাম কোরআন পাঠ করা, অন্যকে কোরআন শিক্ষা দেওয়ার মতো ভালো ভালো আমল করার কারণে ওই জিনগুলো খুব বেশি ক্ষতি করতে পারছিল না, কিন্তু তারা দূর থেকে সাদিক ভাইয়ের আম্মুর উপরে আসর করছে। আর সাদিক ভাইয়ের বাবারও তো এই বিষয়ে চিকিৎসা করার একটা অপারগতা রয়েছে, উনি চাইলেও কিছু করতে পারছিলেন না, তবে উনি চেষ্টা করছেন অন্য ভালো কারো কাছে যেন নিয়ে যাওয়া যায়। আর এই সাদিক ভাইয়ের সাথে আবার কেন ওই সমস্যাটা শুরু হলো এই বিষয়ে ওই কবিরাজ ঠিক করে কিছু বলতে পারেনি। ধারণা করা হয়েছিল যে সাদিক ভাইয়ের আম্মুর উপরে জিনগুলোর কিছু প্রভাব ওনার মাঝেও পড়েছিল, তাই হয়তো বা ওনারও এরকম হয়েছিল, কিন্তু নিশ্চিতভাবে কিছু বলা যায়নি। আর হাড় ফেলে দেওয়ার কারণে যে জিনগুলো এসেছিল সেগুলো ওনার আম্মুর উপরে চালান করা জিনদের থেকে অনেকটাই দুর্বল ছিল। চালান করা জিন যখন দেখলো যে এই জিনগুলো আগে থেকে তাদের শিকারের উপর আসর করে আছে, তখন তাদের চলে যেতে বললে তাদের মধ্যে তর্কাতর্কি শুরু হয়, এক পর্যায়ে তাদের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। চালান করা জিনদের হাতে মার খেয়ে ওই জিনগুলো আপনা আপনি পালিয়ে যায়। এটাই উনি স্বপ্নে দেখতেন, সাদিক ভাইয়ের আম্মু এটা স্বপ্নে দেখতেন। তো সাদিক ভাই বলেছেন যে উনি কিন্তু বুঝতে পেরেছিলেন কে বা কারা তাদের উপর জিন চালান করেছে, তা সত্ত্বেও ওনারা বুঝতে দেননি ওইভাবে। ওই কবিরাজ মানে খোকসারি কবিরাজ ওই চালান করা জিন দুটিকে বোতলে বন্দি করেছিল। এরপর পানি পড়া, তেল পড়া, নিয়মিত কিছু আমল শিখিয়ে দিয়েছিলেন। আর কবিরাজ বলে দেন যে এখন আমার কাজ শেষ, ওই দুটো জিনকে বন্দি করেছি, এখন এই আমলগুলো করবেন, সেই সাথে ভালো মানসিক রোগের ডাক্তার দেখাবেন, এখন ডাক্তারি ট্রিটমেন্টটা শুরু করতে হবে। এরপর থেকে ওনার আম্মু ডাক্তারি ট্রিটমেন্টও করাচ্ছিলেন। আর ওই যেই ডাক্তারের কাছে উনি ট্রিটমেন্ট শুরু করেছিলেন, স্টিল নাও এখনও তাকে দিয়ে ট্রিটমেন্ট করাচ্ছেন, মানে তার আন্ডারে উনি আছেন। তো আল্লাহর রহমতে ওনার আম্মু এরপরে প্রায় 6-7 বছর একদম সুস্থ ছিল, একদম মানে স্বাভাবিক, কোনো সমস্যা নাই। চালান করা জিনদের কোনো প্রভাব এই পরিবারে কারোর উপর পড়েনি। সাদিক ভাইয়েরও আর কোনো সমস্যা হয়নি, যেটা ওনার মায়ের সাথে হতো একই সময় ওনার সাথে হতো, সবাই খুব ভালো। কিন্তু সমস্যা হলো এই 6-7 বছর পর থেকে আর একটা সমস্যা শুরু হয়ে যায়, সেটা হলো প্রতিবার 2 ঈদ যখন আসে, কুরবানির ঈদ এবং রোজার ঈদ, 2 ঈদের অল্প কয়েকদিন আগে থেকে সাদিক ভাইয়ের আম্মু পুরোপুরি মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে যায়। তবে মানসিকভাবে ভারসাম্যহীন হলেও 5 ওয়াক্ত নামাজের যেই সময়টা, এই সময় উনি কিন্তু নামাজ পড়তেন, মানে এই সেন্সটা ওনার ছিল, কিন্তু উনি মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে যেতেন। এভাবে প্রতিটা ঈদ কাটছে, কি একটা সমস্যা চিন্তা করেন প্রিয় লিসেনার্স একবার। সারা বছর ভালো, কিন্তু 2 ঈদের আগ দিয়ে এই সমস্যা। আর ওই সময় উনি এমন কাজ করেন যেটা একদম বাচ্চাদের মতো। এই কারণে ওনাদের 2টা ঈদ, প্রতি বছর 2টা ঈদ কখনোই ভালো কাটে না। তবে নতুন যে সমস্যাটা সৃষ্টি হয়, এই সমস্যাটা তুলনামূলকভাবে আরো বেশি ছিল, তাই বাধ্য হয়ে আবারও কবিরাজের খোঁজ করতে হয়। কুষ্টিয়া সদর থানার অন্তর্গত একটি গ্রামে একজন মহিলা কবিরাজের সন্ধান পাওয়া যায়। তো সঙ্গত কারণে তার নামটা ঘটনায় উল্লেখ করেন নাই সাদিক ভাই। তো ওনার বাবার একটি পালিত জিন ছিল, মানে ওই মহিলা কবিরাজ একটা পালিত জিন ছিল, যেটা উনি উত্তরাধিকার সূত্রে পেয়েছেন আর কি। তো ওনার বাবার ওসিয়ত ছিল যে বিপদগ্রস্ত মানুষকে যেন সর্বাবস্থায় সহযোগিতা করে ওই জিনটা তার মেয়ের মাধ্যমে। তো এবারেও সাদিক ভাইয়ের নানু সাদিক ভাইয়ের আম্মুকে ওনার কাছে নিয়ে যান এবং শুরু থেকে সবকিছু খুলে বলেন। সব শুনে ভদ্র মহিলা বিকেলবেলা আসনে বসবেন বলে জানান। সাদিক ভাইয়ের আম্মু নানু রাত্রে সেইখানেই, মানে ওই কবিরাজের বাড়িতে অবস্থান করছিলেন। তো পরের দিন কবিরাজ ওই দিন বিকালবেলা আসলে ওইভাবে কিছু করতে পারেন নাই। পরের দিন তার বাবার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পাওয়া সেই জিনের মাধ্যমে খবর নিয়ে যা জানতে পারেন, সেটা হলো ওই যে খোকসার যে কবিরাজ 2টো জিনকে বোতলবন্দি করেছিল, এরপর সবকিছু স্বাভাবিক হয়ে গেল। খোকসার সেই কবিরাজ ওই 6-7 বছর পরে মারা গিয়েছিলেন, মানে ওই ঘটনার পরে মারা যাওয়ার পর ওনার বন্দি করা সব জিনগুলো মুক্তি পেয়ে যায়। আর ওই সময় ওই যে 2টা জিন আবার ফেরত আসে,
কিন্তু সাদিক ভাইয়ের আম্মু কোনো অবস্থাতে নামাজ, কোরআন পড়া, নিয়মিত আমল করা, কোরআন শিক্ষা দেয়া, এইগুলো তো ছাড়েন নাই, যার কারণে ওরা খুব বেশি ক্ষতি করতে পারছিল না। কিন্তু আগের মতো দূর থেকে সাদিক ভাইয়ের আম্মুর উপর প্রভাব বিস্তার করে সাদিক ভাইয়ের আম্মুর ক্ষতি করার চেষ্টা করছিল। কবিরাজ ওই ভদ্র মহিলা বললেন যে আমি আপনার এই সমস্যার সমাধানটা করতে পারবো ইনশাল্লাহ, তবে আমি যে পরামর্শ দিব সেই অনুযায়ী আপনাদেরকে কাজ করতে হবে। কবিরাজ যে ভদ্র মহিলা উনি বললেন যে কাজ একদম শুরু থেকে করতে হবে, আর কিছু জিনিসের প্রয়োজন হবে যেগুলো তাকে এনে দিতে হবে। সেগুলোর নাম সেটা এরকম ছিল, যেটা সাদিক ভাই জানিয়েছেন, যে কাফনের কাপড়, একটা ধবধবে সাদা মোরগ, 21টা পেরেক, 21টা বড়শি, 21টা সূচ এবং একটি মাটির মালসা বা একটা গামলা আর কি। আর এছাড়া অন্যান্য যে কয়েকটা জিনিস আনতে হবে সেটা হলো ভুঁই কুমড়া, সেটি ধূপ, তারপর সাদা তিল থেকে বানানো এক ধরনের তেল হয়, এটাকে প্রেম তেল বলে, লবঙ্গ, এলাচ, তারপর আপাঙের পাতা, এই বিভিন্ন জিনিসগুলো, সবগুলোর নাম হয়তো ওনার মনে নাই, এই জন্য আমাদেরকে বলতে পারেন নাই। তো সাদিক ভাই কিন্তু অনেক কষ্ট করে এগুলোর ব্যবস্থা করেছিলেন, পরিবার থেকে অনেক চেষ্টা করে বিভিন্ন জায়গা থেকে এগুলা আনার চেষ্টা করেছিলেন। তারপর এইগুলো দিয়ে ওই ভদ্র মহিলা বেশ কিছু জিনিস তৈরি করেছিলেন। বিশেষ করে এই যে ভুঁই কুমড়া, সেতি ধূপ, এই তেল, লবঙ্গ, এলাচ, বিভিন্ন পাতা, এই জিনিসগুলো দিয়ে এক বোতল তেল উনি বানিয়ে দিয়েছিলেন মাথায় মাখার জন্য। আর বাকি জিনিসগুলো দিয়ে উনি কি করেছিলেন এটা আসলে উনি বলতে চান নাই, বলেছিলেন যে এটা নিয়ে কোনো প্রশ্ন করা যাবে না। ওই কবিরাজ ভদ্র মহিলার দেওয়া তেল আর আমল তো চলছিল, সেই সাথে আবার ডাক্তারি ট্রিটমেন্টও চলছিল, যেটা এখনও আছে আর কি। তো আল্লাহর অশেষ রহমতে সাদিক ভাইয়ের আম্মু আগের থেকে এখন অনেকটাই সুস্থ আছে, অনেকটাই ভালো আছে আলহামদুলিল্লাহ। তো প্রিয় লিসেনার্স, এটাই ছিল ঘটনা। শুধু এতটুকুই বলতে চাই যে যারা শত্রুতা বশত ব্ল্যাক ম্যাজিক করবেন, দুনিয়া আখিরাত তো দুই বরবাদ, এবং মৃত্যুর আগে কঠিন পরিণতি ভোগ করে যেতে হবে। এটা হচ্ছে প্রকৃতির বিচার। আল্লাহর বিচার তো আছেই, আল্লাহর বিচার, প্রকৃতির বিচারও আল্লাহর বিচার, কিন্তু এই প্রকৃতির যে বিচারটা এটা অনেকেই দেখতে পাবেন। সুতরাং ব্ল্যাক ম্যাজিক বিভিন্নভাবে হয়ে থাকে। আপনারা খেয়াল করবেন যে ব্ল্যাক ম্যাজিক কারো ক্ষতি করার উদ্দেশ্যে হয়, বিষয়টা এরকম না। কেউ কোনো একটা মেয়েকে পছন্দ করেছে, কবিরাজের কাছে গিয়েছে, তাকে পাইতে হবে। কোনো মেয়ে কোনো ছেলেকে পছন্দ করেছে, কবিরাজের কাছে যাইতে হবে। হাজবেন্ড কথা শোনে না, কবিরাজের কাছে গিয়ে তাবিজ করতে হবে। বউ কথা শোনে না, কবিরাজের কাছে তাবিজ করতে হবে। ছেলে পেলে কথা শোনে না, কবিরাজের কাছে গিয়ে তাবিজ করতে হবে। জায়গা জমির সমস্যা, কবিরাজের কাছে গিয়ে তাবিজ করতে হবে। মামলায় জেতার জন্য কবিরাজের কাছে যেতে হবে। এই সবগুলোই কিন্তু ব্ল্যাক ম্যাজিকের অন্তর্গত। আমি বারবার বলছি, সবগুলো ব্ল্যাক ম্যাজিকের অন্তর্গত। আপনারা যদি কবিরাজের কাছে গিয়ে এই টাইপের ট্রিটমেন্ট করেন, সবগুলো সমস্যার সমাধান কিন্তু কোরআন এবং সুন্নাতে আছে। কোন বিপদে পড়লে কি ধরনের সমস্যায় কি আমল করতে হবে সবগুলো আছে। আপনার রাহে বেলায়েত নামে একটা বই রয়েছে, মরহুম ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহর একটা লেখা বই, রাহে বেলায়েত। এই বইয়ে কোরআন সুন্নাহ ভিত্তিক সব ধরনের আমল রয়েছে। আপনারা এই বইটা সংগ্রহ করতে পারেন, এই বইটা পড়তে পারেন, সেখান থেকে আমল করতে পারেন। কিন্তু আল্লাহর রাস্তে কেউ কবিরাজের কাছে গিয়ে তাবিজ কবজ করার চেষ্টা করবেন না, তাহলে দুনিয়া আখিরাত দুটোই তো যাবে। মৃত্যুর আগেই এর পরিণতি কিন্তু ভোগ করে যেতে হবে। মৃত্যুর পরের জগৎ তো আছেই। সুতরাং বি কেয়ারফুল। আমরা সতর্ক থাকব, মানুষকে সতর্ক করব, নিজেরা সতর্ক থাকব। ব্ল্যাক ম্যাজিকের ভয়াবহতাটা সম্পর্কে সকলকে অবগত করার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন অন্যের ব্ল্যাক ম্যাজিক থেকে, এবং আমাদের দ্বারা যেন কখনো এই নোংরা কাজ না হয়। যদি আমাদের মধ্যে কেউ এই টাইপের কাজ আগে করে থাকি, কখনো ভুল বুঝতে পারি নাই, আল্লাহর কাছে খাস দিলে তওবা করব। আল্লাহ গফুর, আল্লাহ রহমান, আল্লাহ রহিম। আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। ধন্যবাদ জানাচ্ছি সাদিক ভাইকে। আপনার পরিবারের সাথে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনা আমাদেরকে জানিয়েছেন, শিক্ষামূলক ঘটনা। আপনারা আস্তে আস্তে আগের অবস্থায় ফেরত যাচ্ছেন, বলতে ভালো অবস্থার দিকে যাচ্ছেন। এই জন্য আলহামদুলিল্লাহ, দোয়া করি আপনারা দ্রুতই সমস্যা থেকে বের হয়ে আসেন, আন্টি যেন দ্রুত সুস্থ হয়ে যায়, আমরা এই কামনা করব। প্রিয় লিসেনার্স, আজকের ঘটনা এই পর্যন্তই। আশা করছি এই ঘটনাটি আপনাদের কাছে শিক্ষণীয় মনে হয়েছে এবং ভয়ের শিহরণ জাগাতেও সক্ষম হয়েছে। প্রিয় লিসেনার্স, বিদায় নিব। আসছে সোমবার অমীমাংসিত রহস্যের আরও একটি নতুন এপিসোড নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি রাত 10:59। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, আফনান হরর ওয়ার্ল্ডের সাথে রাখুন। আসসালামু আলাইকুম। প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম।